আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা খুব খুব ভালো থেকো আর খুব আনন্দ করো। আমার প্রাণ ভরা ভালোবাসা রইল তোমাদের জন্য। আজকে আবার একটি নতুন স্বাদের গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। গল্পটির নাম জাবাল সত্যকাম। এই গল্পটি গল্পে বেদান্ত নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। গীতায় আছে, অর্জুন শ্রীকৃষ্ণকে বলছিলেন, সখা, মন সংযত করার কথা তো বললে, কিন্তু মনকে বশে আনা যে বড় কঠিন। হাওয়াকে বশে আনা যেমন অসম্ভব, মনকে বশে আনাও প্রায় সেরকমই মনে হচ্ছে। তাতে কৃষ্ণ উত্তর দিয়েছিলেন, ঠিক কথা, কিন্তু অভ্যাসের দ্বারা মানুষ ধীরে ধীরে সবই করতে পারে। বৈরাগ্য আর অভ্যাস সহায়ে মনকে বশে আনা যায়। জীবন গঠন করার একটাই মাত্র পথ। কোনটা ভালো কোনটা মন্দ বিচার করে আগে ভালো করে বুঝে নিতে হয়। তারপর যেটা সত্য বলে মনে হয়, ঠিক বলে মনে হয়, সেটা অভ্যাস করে জীবনে প্রতিফলিত করার চেষ্টা করতে হয়। এইভাবে মানুষ একটু একটু করে এগিয়ে যায়। প্রাচীনকালে ভারতবর্ষে ছেলেবেলা থেকেই এভাবে জীবন গঠনের শিক্ষা ব্যবস্থা ছিল। সংসারে থাকতে হলে অর্থোপার্জনের জন্য অর্থকরী বিদ্যার বিশেষ প্রয়োজন। আবার সমাজের কল্যাণকামী খাঁটি মানুষ হতে হলে যথেচ্ছারিতা, স্বার্থপরতা, পরশ্রীকাতরতা, আলস্য, দুর্বলতা প্রভৃতি দোষগুলি সরিয়ে দিয়ে মনে জনকল্যাণের ইচ্ছে, সংযম, ত্যাগ প্রভৃতি ভাব আনতে হয়। সাহসী, অনলস, কর্মকুশল হতে হয়। ত্যাগ ও সংযমের ফলে মানুষের ভেতর অসীম শক্তি জেগে ওঠে। সে শক্তি জাগলে মানুষ সব কিছু করতে পারে। এই শিক্ষা দেবী কারা? নিজের আদর্শ জীবন না থাকলে অপরকে শুধু মুখের কথা বলে চরিত্র গঠনের প্রয়াসই করা যায় না। তাই প্রাচীন ভারতের ত্যাগী বেদান্ত জ্ঞানের অধিকারী ঋষিদের হাতে এই শিক্ষার ভার ন্যস্ত ছিল। গুরুগৃহে পড়া ও অপড়া উভয় বিদ্যায় অভিজ্ঞ দেবোপম ঋষিদের সান্নিধ্যে বাস করে ছেলেরা অর্থকরী জাগতিক বিদ্যা ও অবিদ্যা এই উভয় বিদ্যায় পারদর্শী হয়ে শিক্ষা শেষে গৃহে ফিরে আসত। ঋষিদের জীবন প্রভাবে ও তাদের শিক্ষায় নিজেদের ও সমাজের যথার্থ মঙ্গল সাধন করার জন্য যন্ত্রস্বরূপ হয়ে যেত তারা। এরূপ একটি শান্ত পরিবেশে এরূপ শিক্ষা ও এরূপ জীবনের সান্নিধ্য লাভ করার ফলে তারা আধ্যাত্মিক আনন্দের সন্ধান পেত। অভ্যাস সহায়ে সে আনন্দের কিছুটা আস্বাদও পেত। ফলে তাদের পক্ষে সম্ভব হতো পরজীবনে সব রকম প্রলোভন ও বিপরীত পরিবেশের মধ্যে থেকেও আদর্শকে আঁকড়ে ধরে প্রসন্ন চিত্তে জীবন পথে চলা। অনাড়ম্বর জীবন, সত্য, সংযম, ধ্যানের অভ্যাসজনিত প্রশান্তি প্রভৃতি হতে প্রাণপ্রদ, শক্তিপ্রদ, আনন্দপ্রদ যা কিছু পাওয়া যায়, ছাত্র জীবনে তার সব কিছু দেওয়ার মতন আয়োজন ছিল এই ব্রহ্মচর্য আশ্রমগুলিতে। তাই প্রাচীন ভারতের ঋষিদের এই তপবনগুলি ছিল ব্রহ্মবিদ্যা লাভের ও সমাজের সর্বক্ষেত্রে সে জ্ঞানলোক ছড়াবার প্রধান কেন্দ্র। লোকালয় থেকে দূরে অরণ্যে জ্ঞানের কেন্দ্র ঋষিদের এই আশ্রমগুলি থাকত। তাই বেদের জ্ঞানকাণ্ড উপনিষদ এর মতো কোথাও কোথাও আরণ্যক নামেও অভিহিত হয়েছে। গুরুগৃহে বিদ্যালাভ শেষ করে কেউ কেউ সন্ন্যাসী হয়ে যেত, অধিকাংশই ফিরে যেত সমাজে। তারা উচ্চ ভাব ছড়াতো নিজের পরিবার ও নিজ সমাজের মধ্যে। গৌতম ঋষির এমনি একটি আশ্রম ছিল। বিদ্যার্থীরা দেশ দেশান্তর থেকে আসতো তার কাছে বিদ্যা লাভ করার জন্য। বালক সত্যকাম এই ব্রহ্মচর্য আশ্রমের কথা শুনেছিল। গুরুগৃহে গিয়ে বিদ্যার্জন করার বয়সও তার হয়েছে। বাড়িতে মা ছাড়া আর কেউ নেই। মাকে একদিন মনের কথা জানালো, সে গৌতমের আশ্রমে গিয়ে থাকবে। ছেলে লেখাপড়া শিখতে যাচ্ছে, আনন্দের কথা। মা প্রাণ খুলে অনুমতি দিলেন। আশ্রমে গেলে গুরু গোত্রের কথা জিজ্ঞাসা করবেন, সে তো তা জানে না। তাই মাকে জিজ্ঞাসা করলো, মা, কোন গোত্রে আমার জন্ম?
মা সমস্যায় পড়লেন। বাবার গোত্রই যে ছেলের গোত্র হয়, কিন্তু সত্যকামের বাবা কে ছিলেন তিনি তো তা জানেন না। তার বিবাহ হয়নি, তার পুত্র অবৈধ পুত্র বলে গণ্য। সমাজ তাকে গ্রহণ করবে না, বেদ পাঠের অধিকার দেবে না। কি বলবেন এখন ছেলেকে? কি লজ্জার কথা! ছেলেই বা কি ভাববে, আর লোকেই বা কি বলবে এ কথা জানলে? কিছুক্ষণ নীরব রইলেন তিনি। মিছে কথা বলে এ লজ্জা ঢাকবেন? না, তা হতে পারে না। ছেলে যা ভাবে ভাবুক, ঋষি যা ভাবেন ভাবুন, লোকে যা খুশি বলে বলুক, সত্য কথাই বলবেন তিনি। সব শুনে ঋষি হয়তো ছেলেকে আশ্রমে নিতে চাইবেন না। ছেলে লেখাপড়া শিখে মানুষ হতেও পারবে না তাহলে। যা হয় হোক, সবই সহ্য করতে পারবেন তিনি, তবু মিছে কথা কিছুতেই বলতে পারবেন না। সত্যকামকে বললেন, তোমার গোত্র কি জানি না, আমি দাসী ছিলাম, বহু স্থানে দাসী বৃত্তি নিয়ে ঘুরেছি। অবিবাহিতা মায়ের কোলে তুমি এসেছ। আমার নাম জবালা, আমার নামেই পরিচয় দিও। তুমি জাবাল সত্যকাম। সত্যকাম গৌতম ঋষির আশ্রমে গিয়ে হাজির হলো। ঋষিকে প্রণাম করে জানালো সে বিদ্যাভিলাষী হয়ে এসেছে। গৌতম ঋষি তার পরিচয় জানতে চাইলেন, গোত্রের নাম জিজ্ঞাসা করলেন। জবালা যা যা বলেছিলেন সেই সব কথা বলে গৌতমকে জানালেন, গোত্রের নাম আমি জানি না, আমার মায়ের নাম জবালা, আমার নাম সত্যকাম। বহু বিদ্যার্থী উপস্থিত ছিল সেখানে। সত্যকামকে নির্লজ্জের মতো এই কথা বলতে শুনে তারা স্তম্ভিত হল। ভাবল, গুরু একে নিশ্চয়ই তাড়িয়ে দেবেন, এমন ছেলেকে কে আশ্রমে রাখবে? ঋষি কিন্তু আসন থেকে উঠে এসে আনন্দে বালককে বুকে জড়িয়ে ধরলেন। বললেন, বাবা, এত নির্ভীক হয়ে যে সত্য কথা বলতে পারে, সত্যি যার এত আট, সে নিশ্চয়ই শ্রেষ্ঠ গোত্রীয়, সে ব্রাহ্মণ। আমি তোমায় দীক্ষা দেব। সমিধ আহরণ করে নিয়ে এসো। সত্য হতে যে ভ্রষ্ট হয় না, সে ব্রহ্মবিদ্যা লাভের উপযুক্ত। গৌতমের আশ্রমে থেকে সত্যকাম পরে ব্রহ্মজ্ঞ হয়ে উঠেছিলেন। তাহলে আজকের গল্প এখানেই শেষ হয়ে গেল। তাহলে বলো তো বন্ধুরা, কি বুঝলে তোমরা? সত্য জীবনের একটি বিশেষ গুণ। যারা সত্য কথা বলে এবং সত্যের সাথে জীবনযাপন করে, তাদের সকলে বিশ্বাস করে, শ্রদ্ধা করে। সত্য কথা বললে আত্মিক শক্তির বিকাশ ঘটে, চরিত্রের দৃঢ়তা আসে, জীবনের অনেক কঠিন সময়ে লড়বার মতো আত্মিক শক্তি সঞ্চারিত হয়। আর আরেকটি কথা, যখন তোমরা কোনো কাজ করবে, কোনো কথা তোমরা কাউকে বলবে, কোনো কিছু সিদ্ধান্ত নেবে, তার আগে একবার খানিকক্ষণ নিজের সঙ্গে একটু কথা বলে নেবে যে তোমরা যেটা করতে যাচ্ছ বা করছো, বা যে কাজটি তোমার কাছে এই মুহূর্তে সঠিক বলে মনে হচ্ছে, সেটা কি সত্যি সঠিক? এরমভাবে বিচার বিবেচনা করে যেটি তোমার কাছে সঠিক বলে মনে হবে, সেই সঠিক কাজটি করতে থাকবে। তাহলে দেখবে একদিন তোমাদের মধ্যে সঠিক কাজ করবার ক্ষমতা অনেক বেশি হয়ে গেছে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয়েছে, চরিত্রে দৃঢ়তা এসছে, শক্তি সঞ্চারিত হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা চলো তাহলে এখানেই শেষ করা যাক। আবার আসবো আরেকটি গল্প নিয়ে, কেমন?